নমস্কার দর্শক বন্ধুরা। আহ, আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সবাই। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে। আহ, আমার চ্যানেলের নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম আর আমি আয়ুষ্মান। এই ভিডিওতে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন, একটা আহ, তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করছি একই লেখিকার দুটো লেখা বইয়ে। হ্যাঁ, এটাই আমার লেটেস্ট সিরিজ। যেটা এই ভিডিওটার সঙ্গে এই সিরিজটা শুরু হতে চলেছে, ঠিকই ধরেছেন, যে এক লেখক বা এক লেখিকা তার দুটি বই নিয়ে একটা আলোচনা। তো সেখানে সবচেয়ে প্রথম অমৃতা কোনারকে নিয়ে আলোচনা করব। একই সিরিজের দুটি বই নিয়ে আমি এখানে আলোচনা করব। 22 নাগাদ ওনার লেখার সঙ্গে আমার পরিচয় হয়। বইটির নাম ছিল বিনাশায় চ দুষ্কৃতাং। একটি থ্রিলার উপন্যাসই ছিল, কিন্তু খুব অন্যরকম একটি থ্রিলার উপন্যাস ছিল। এবং একটা জিনিস আমার খুব নিশ্চিতভাবে মনে হয়েছিল যে ওনার আরো বেশি লেখা পড়তে হবে আমাকে পাঠক হিসেবে। কারণ ওনার লেখার মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমার ভালো লাগে। প্রথম কথা হচ্ছে ওনার যে প্লটগুলো থাকে সেই প্লটগুলোর মধ্যে জটিলতা থাকলেও ওনার গদ্যের মধ্যে কিন্তু কোনো জটিলতা থাকে না। ওনার গদ্য খুব স্বচ্ছ এবং ভীষণ ইজি ফ্লোয়িং একটা গদ্য রয়েছে ওনার। এবং ওনার লেখনী একটা বাঁধুনি রয়েছে, মানে আপনি পড়তে শুরু করলে ছাড়তে পারবেন না, সে একটা ব্যাপার রয়েছে। গ্রিপিং একটা ব্যাপার রয়েছে। উনি আননেসেসারি কোনো শব্দ বা অদরকারি কোনো শব্দ কিন্তু নিজের গদ্যে সচরাচর ব্যবহার করেন না। মানে ধরুন খুব খটোমটো একটা শব্দ যার কোনো দরকার নেই, কিন্তু মানে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু লেখক সেটা প্রয়োগ করে দিচ্ছেন একটা রোজকার কনভারসেশনে, দৈনন্দিন কনভারসেশনে। সেই জিনিসটা এখানে কিন্তু পাওয়া যায় না। সেটা আমার একটা খুব ভালো লাগে ওনার উপন্যাস বা গল্প যা আমি পড়েছি তার মধ্যে, সেটা হলো যে একটা নিরপেক্ষ ব্যাপার থাকে। উনি কোনো নির্দিষ্ট জেন্ডার বলুন বা আম, কোনো নির্দিষ্ট ঘটনা বলুন বা যে কোনো সাহসিক ঘটনা সেটা হতে পারে, বা সেটা কোনো উম, পৌরাণিক ঘটনা হতে পারে, সেখানে উনি কারোর সাইড কিন্তু নেন না। একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন। সেটা কিন্তু খুব জরুরি এবং সেটা আমার খুব ভালো লাগে। তো তারপরে আমি অনেকগুলো ওনার লেখা পড়েছি। তবে আমার ব্যক্তিগতভাবে আমি বলব যে সবচেয়ে কনসিস্টেন্ট এবং সবচেয়ে ভালো লেগেছে এই দইতা সান্যাল সিরিজটি, যেটা দ্বীপ প্রকাশনা থেকে বেরিয়েছে। দুটি বই দ্বীপ প্রকাশনা থেকে বেরিয়েছে। প্রথম বইটির নাম হচ্ছে মায়া জাতক এবং দ্বিতীয় বইটির নাম হচ্ছে মিথ্যে হলেও সত্যি। প্রথম বইটি থেকে শুরু করছি, তারপরে আমি দ্বিতীয় বইটির সঙ্গে এই বইটির সংযোগ স্থাপন করব। দুটি বইয়েরই কেন্দ্রীয় চরিত্র এক, সেটা খুব একটা ডিফিকাল্ট, খুব একটা কঠিন হবে না। আসলে এই দইতা সান্যালকে যারা পড়েননি তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে দইতা সান্যাল হচ্ছেন পুলিশের একজন অত্যন্ত দুঁদে অফিসার। এবার খুব স্পেসিফিক আরো নির্দিষ্টভাবে যদি বলতে চাই, তাহলে বলবো যে উনি হোমিসাইড শাখার একজন মানে খুব ডার্ক সাইডে ডাকাবুকো লেডি অফিসার। এবং ওনার একটা খুব চাঁদের ব্যক্তিত্ব আছে। আবার ওনার একটা মানবিক দিকও রয়েছে, যেটা কিন্তু দুটো উপন্যাসেই খুব সুস্পষ্টভাবে দেখা গেছে। এবং ওনার শুধু চারিত্রিক গঠনই মজবুত নয়, ওনার কিন্তু মাথাটাও ভীষণ ভীষণ শার্প, যেটা খুব দরকার এই শাখার অফিসারদের মধ্যে। তো শুরু করি প্রথমে মায়াজাতক নিয়ে। মায়াজাতক মূলত একটি মেডিকেল থ্রিলার। এর ব্লার্বটা যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে উপন্যাসটা ঠিক কি নিয়ে। মা শব্দটা খুব ছোট্ট হলেও এর অর্থ বিশাল, তাই না? ঠিক একটা বাক্যে মায়ের সংজ্ঞা দেওয়া যায় না। যে জন্ম দেয় সেই কি শুধু মা? যে মমতায় আপন করে নেয়, মাতৃস্নেহে পালন করে, সেও তো মা। দেবকী আর যশোদার গল্প তো সর্বজনবিদিত। এই উপন্যাস অনেক মানুষের গল্প বলে, বলে অনেক মায়ের গল্প। যে কোনো পরিবারে সন্তান সুখ বড়ই কাম্য, কিন্তু ভাগ্যের পরিহাসে যদি কেউ সেই সুখ থেকে বঞ্চিত হয়, তবে দোষ কি তার? ভাগ্য বা শারীরিক অসুস্থতা কোনোটার উপরই সেই মানুষটার জোর থাকে না। কিন্তু সমাজ, সংসার, পরিবার সবাই কেন তাকেই দোষী প্রতিপন্ন করে? একটা সন্তানকে ঘিরেই সংসারের সব সম্পর্কের সমীকরণ মুহূর্তে পাল্টে যেতে পারে। এবার এই বইতে যেটা লেখিকা বলতে চেয়েছেন, সেটা একটা আন্ডারলাইন থিম কিন্তু এই ব্লার্বে বুঝিয়ে দেওয়া হলো। গল্পটা কিন্তু বলা হলো না। এবার এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আহ, যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা তার ভেতরেও কত রকমের করাপশন আছে, বা কত ধরনের করাপশন আছে, সেটাই উপন্যাসের মাধ্যমে দেখানো হয়েছে। এই উপন্যাসে মূলত
কয়েকটি নারী চরিত্র আছে। যে প্রথম যে প্রাইমারি ক্যারেক্টার তার নাম হচ্ছে সুনেত্রা। সুনেত্রা একজন স্কুল শিক্ষিকা মূলত, এবং তার জীবনটা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু তার একটা মানে অক্ষমতা বলা যেতে পারে, বা তার কোনো সমস্যার জন্য তার জীবনটা অনেকটাই ওলটপালট হয়ে গেছে। তার যে মানসিক শান্তি সেটাও অনেকটাই বিঘ্নিত হচ্ছে। সেটা দূর করার জন্য হঠাৎ করেই একটা আলোর ঠিকানা পেয়ে যায় সুনেত্রা। তো সত্যি কি সেটা আলোর ঠিকানা? নাকি তাকে সেটা ঠেলে নিয়ে যাবে আরো একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে? আ তারপরে আরেকটি চরিত্র হচ্ছে খুশি। খুশি গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে, সে চাকরি করতে চায়। তার স্বপ্ন অনেক বড়। সে তার মার জন্য, তার নিজের জন্য অনেক বড়, বড় স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য সে একটা এনজিও চাকরি নিয়ে শহরে চলে আসে। কিন্তু সেই এনজিওতে কি হয় যে খুশি আর গ্রামে ফিরতে পারে না। খুশির মাও তার কোনো খবর পায় না। কি এমন হচ্ছে সেই এনজিওতে? আর তার সঙ্গে তো দয়িতা সান্যাল আছেই। মূলত এই ৩ টি নারী চরিত্রকে নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে। এছাড়াও আরেকজন রহস্যময়ী নারী চরিত্র রয়েছে। সে পরপর কয়েকজন মানুষকে খুন করছে, এবং সেই খুনগুলো জড়িত রয়েছে কিছু স্বাস্থ্যকেন্দ্র, বা বলা ভালো কিছু হাসপাতালের সঙ্গে। খুনগুলো সে কেন করছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সে কে? আদতেই কে? তো মূলত এই ৩ টে আপনি বলতে পারেন, যদি ভেন ডায়াগ্রামে ফেলি তাহলে ৩ টে সার্কেল রয়েছে। ৩ টে সার্কেল এক বিন্দুতে এসে মিশছে, এবং সেটাই হচ্ছে মূলত উপন্যাসটি সেভাবেই আবর্তিত হচ্ছে। এবং আস্তে, আস্তে একটা কমন ক্লাইম্যাক্স এর দিকে উপন্যাসটি যাচ্ছে। এটুকু বলাই সমীচীন হবে আমার পক্ষে। এর থেকে বেশি কিছু বলব না। আ তবে এই বইয়ের যদি ডিটেইল আপনাকে দেখাতে হয় তাহলে বইটিকে দেখতে এরকম প্রচ্ছদ। চমৎকার একটি প্রচ্ছদ। বইটির এখানে একটা ফ্রন্ট ব্লার্ব আছে যেটা আপনাদের পড়ে শোনালাম। বইটির ফন্ট গুলো এরকম। এই যে ফন্ট। ফন্ট গুলো এরকম। দ্বীপ প্রকাশনের ফন্ট নিয়ে কিছু বলার নেই। বেশ ভালো। বানান ভুল যদিও ২-৩ টে চোখে পড়েছে আমার। জানি না পরের এডিশনে এটা শুধরানো হয়েছে কিনা। লেখিকার একটি সংক্ষিপ্ত পরিচয় এখানে দেয়া রয়েছে। যেহেতু একই লেখিকার ২ টি বই নিয়ে আমি অ এই আলোচনাটা করছি, তাই লেখিকার একটা পরিচিতি এখানে এই সুযোগে দিয়ে রাখি। উনার জন্ম ১৯৯২ সালের ২৭শে জুন। নৈহাটির ভাটপাড়ায় উনি বড় হয়েছেন। ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু বাংলা সাহিত্যের প্রতি উনার ঝোঁক ছিল। কিশোর ভারতী, নবপত্রিকা এ এইসব পত্রিকা সংকলনের লেখা বই প্রকাশিত হয়েছে। আ তাছাড়া অনেক বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে ভারতের মহিলা গুপ্তচরেরা হচ্ছে লেটেস্ট বই, যেটা প্রকাশিত হয়েছে দ্বীপ থেকে। তারপর বাস্তবের গোয়েন্দারা, বিনা সাহায্যে দুষ্কৃতাম, রানী কাহিনী, একটি তদন্তের নেপথ্যে। এই বইটা আমার পড়া হয়নি, পড়ার খুব ইচ্ছে রয়েছে। হত্যা যদি শিল্প হয়, নরকরাজ, এবং আধার পেরিয়ে। মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৫০, এবং এর প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এবার এই বইটির ভালো খারাপ পয়েন্টস গুলো বলি। দেখুন, এই বইটিতে সত্যি কথা বলতে, যেহেতু এটা প্রপার রিভিউ নয়, একটা কথা বলে রেখেছি, খুব খারাপ কোনো পয়েন্ট আমি এখানে পাইনি। তবে হ্যাঁ, এখানে যে গল্পের যে গতিটা রয়েছে, যেহেতু এখানে চরিত্রগুলোর সঙ্গে একটা আলাপ করানো হয়েছে, তো মানে দয়িতা সান্যাল চরিত্রটির সঙ্গে আলাপ করানো হচ্ছে পাঠকদের, এবং একটা স্কোপ থাকছে, বোঝাই যাচ্ছে এটা পড়ে যে লেখিকা ওনাকে নিয়ে আরো কয়েকটি উপন্যাস, আরো কয়েকটি গল্প লিখতে চান, একটা সিরিজ বানাতে চান, একটা স্বয়ংসম্পূর্ণ সিরিজ হবে সেটা। সেজন্য দয়িতার বিশেষত্ব দিতে গিয়ে হয়তো কখনো, কখনো মূল তদন্ত এবং বাকি চরিত্ররা একটু গৌণ হয়ে যাচ্ছে। কোথাও, কোথাও, সব জায়গায় কিন্তু নয়। হ্যাঁ? এছাড়া আমার এই আ উপন্যাসে আর কোনো আ ডিমেরিটস মনে হয়নি। মানে কোনো নেগেটিভ পয়েন্ট আমি পাইনি এই উপন্যাসে। ভালো কি, কি আছে? ভালো বেশ কিছু জিনিস রয়েছে। সবচেয়ে ১ম জিনিস হচ্ছে যে, যেটা আমি ওনার লেখনী সম্পর্কে বলতে গিয়ে বললাম, যে ওনার ঝরঝরে লেখনী অথচ টানটান লেখনী। এটা আমার খুব ভালো লাগে, এবং এখানে যে আ মানে ডায়ালগ বলতে পারেন, বা বাক্যের যে আদান-প্রদান হচ্ছে, বা কনভারসেশন বলতে পারেন। কনভারসেশন বলাটাই ভালো হবে। এটা তো বই, সিনেমা নয়। তো এই যে কনভারসেশনটা, এই কনভারসেশন গুলো কিন্তু ভীষণ ন্যাচারাল। মানে
মনে হবে যে সত্যি, সত্যি এভাবেই তো মানে পুলিশ জিজ্ঞাসাবাদ করে বা পুলিশ নিজের বক্তব্য এভাবেই রাখে বা পুলিশের সঙ্গে যখন কেউ কথা বলেন তখন এভাবেই বলেন। তো এই জিনিসটা রয়েছে বা মা মেয়ের সাথে ফোনে কথা বলছে, কিভাবে বলবে? তো যেটা রয়েছে খুব ন্যাচারাল সেটা। এবং সেটা হয়তো থ্রিলারকে মানে সেটা থ্রিলারের জন্য খুব জরুরি আমার মতে। কারণ তাহলে থ্রিলারের মধ্যে একটা কোথাও না কোথাও একটা বাস্তবতা আসে। দেখুন এখন তো আমরা যে থ্রিলার গুলো পড়ি বা যে গোয়েন্দা গল্পও যদি আমরা পড়ি, সেখানে ঠিক প্রাইভেট ডিটেকটিভ একটা লার্জার দ্যান লাইফ ইমেজ সে একেবারে পারফেক্ট হবে, বৈঠকি গোয়েন্দা যারা হতেন আরকি, তাদের তো খুব বেশি আমরা পাই না। এখন যারা আসেন তারা খুবই বাস্তবের সঙ্গে খুব মানে মাটির সঙ্গে খুব কানেক্টেড আরকি। এবং তাদের মধ্যে কিছু ফ্লস ও থাকতে পারে আরকি। আ এবং তাদের কথাবার্তার মধ্যে একটা ক্যাজুয়াল ব্যাপার লক্ষ্য করা যায়। হ্যাঁ, বলুন কি বলছিলেন? এইভাবে মানে যেটা বলতে চাইছি যে সেই ব্যাপারটা কিন্তু এখনকার পাঠকরা খুব বেশি পছন্দ করেন না। যেটা আমার অনেক ইয়াং পাঠকদের সঙ্গে কথা বলেও মনে হয়েছে। যেহেতু আমি রিভিউ করি অনেকের সঙ্গে এইসব নিয়ে আমার কথা হয়। তো সেটা কিন্তু হয়তো লেখিকাও খুব মানে বুঝতে পেরেছেন সেটা। আ এবং সেজন্য দইতাকে খুব নরমাল একজন পুলিশ অফিসার বলেই মনে হয়। আর কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো তাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তোলে। একটা হচ্ছে তার ব্যক্তিত্ব, যেটা একই সাথে খুব টাফ আবার খুব মানবিক এবং তার ক্ষুরধার বুদ্ধি, তার মানে অনুসন্ধিৎসু মন, যেটাকে সে হয়তো কাজের অ্যাডমিনিস্ট্রেটিভ চাপগুলো দিয়ে ভোঁতা হতে দেয়নি। আ সেটা একটা খুব ভালো জিনিস এই উপন্যাসে আমি বলব। দইতা সান্যালের চরিত্র চিত্রণটা। এরপর আমি বলব যে আ এখানে যে ব ঘটনাগুলো হচ্ছে এগুলো কিন্তু ডিফারেন্ট টাইম লাইনেও হচ্ছে। মানে আলাদা, আলাদা জায়গায় হচ্ছে, আলাদা, আলাদা লোকেশনে হচ্ছে এবং আ টাইম লাইনটাও কোথাও, কোথাও একটু আলাদা হচ্ছে। এবং ঘটনাগুলো কিন্তু আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা। সেটা আস্তে, আস্তে যেটা বললাম যে কনভার্জিং পয়েন্ট এ চলে আসছে। সেটা আমি আগেই বললাম যে একই পয়েন্টে যেহেতু কনভার্জ করছে, সেখানে আ পাঠকদের ইন্টারেস্টটা তখনই থাকবে, পাঠকদের মনোযোগটা তখনই থাকবে যখন আমি এই প্রত্যেকটি ঘটনাকে আ খুব ইন্টারেস্টিং ওয়েতে পরিবেশন করব পাঠকদের সামনে। যদি আমি লেখক হই তাহলে আমি সেটা ট্রাই করব। অমৃতা কোন কিন্তু সেটা করেছেন। প্রত্যেকটি ঘটনাই কিন্তু ইন্টারেস্টিং, ক্রিস্প মানে যতটুকু আ ঘটনাটা লেখার দরকার ততটুকুই লিখেছেন, বোর করেননি। তারপরে আরেকটা ঘটনায় তিনি খুব সিমলেসলি খুব সহজে শিফট করে গেছেন। সেটা আমার খুব ভালো লেগেছে। সেজন্য পড়তে, পড়তে আপনার এক মুহূর্তের জন্য বোর লাগবে না। আমি এটা কিন্তু এক সিটিং এ শেষ করেছি প্রসঙ্গত বলে রাখি। মানে মোটামুটি আমার আড়াই ঘন্টার মধ্যে আমি পড়ে শেষ করে দিয়েছি বইটা। তো সচরাচর কিন্তু আমি সেটা করি না। আমি কিন্তু একটু স্লো পড়ি। মাঝে, মাঝে ধৈর্যচ্যুতি ঘটে আমার আজকাল। আগে হতো না, এটা আজকাল হচ্ছে। যাই হোক। কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি এই বইয়ের ক্ষেত্রে। এটা আমি বলব যে এটা তো বইয়েরই গুণ, লেখিকার লেখনীরই গুণ, তাই না? আরেকটা জিনিস আমার এই নির্দিষ্ট উপন্যাসে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে এখানে যে টপিকটা রয়েছে, যে মানে যে চক্রটা গড়ে উঠেছে, সেই চক্রটা কিন্তু আছে। সেই চক্রটা কিন্তু একটা অস্তিত্ব আছে। হয়তো তাতে লেখক কিছুটা নিজের কল্পনা শক্তি মিশিয়েছেন। কিন্তু সেটাও খুব প্রফেটিক হয়ে দাঁড়িয়েছে। প্রফেটিক মানে এই ধরনের চক্র কিন্তু এভাবেও গড়ে উঠতে পারে। তার কিন্তু সম্ভাবনা রয়েছে। চক্রটা কি নিয়ে সেটাও আমি আপনাদের স্পয়লার দেব না। কারণ আমি চেষ্টা করছি একটা স্পয়লার ফ্রি ভিডিও করার। তো যাই হোক, কিন্তু সেই চক্রটার পেছনে লেখিকা যে প্রচুর রিসার্চ করেছেন, সেই চক্রটাকে মানে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার পেছনে যা তার অধ্যবসায় সেটা কিন্তু প্রতি পদে পাঠক বুঝতে পারবেন। এবং মনে হবে যে একটা সত্যি ঘটনাই এটা কোনো। এরকম একটা ব্যাপার মনে হবে পাঠকদের আরকি। তো এবং এখানে কিছু মেডিকেল টার্মস সেগুলোও ব্যবহার করা হয়েছে। সেই মেডিকেল টার্মস গুলো মধ্যেও একটা অথেন্টিসিটি লক্ষ্য করা যায়। যেটা মেডিকেল থ্রিলারের জন্য খুব জরুরি। মানে মেডিকেল থ্রিলার, তাই তো? কাজেই এখানে যে মানে মেডিকেল প্রবলেম এর ব্যাপারটা বলা হচ্ছে সেটার মধ্যে যদি কোনো অথেন্টিসিটি না থাকে, আ হয়তো বইটির ক্রেডিবিলিটি যেটা আছে সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যাবে পাঠকদের মনে। আ বিশেষ করে যদি কেউ সত্যি, সত্যি বায়োসায়েন্স বা মেডিসিনের খুব ভালো স্টুডেন্ট হন, মেডিকেল রিসার্চার হতে পারেন, ডাক্তার হতে পারেন, তারা যে বইটা পড়বেন তার তো কোনো গ্যারান্টি নেই। তাদের যদি মনে হয় যে এর মধ্যে কিছু ঝোলঝাল রয়েছে,
তাহলে তো বইটির ক্রেডিবিলিটি নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা, সেই সম্ভাবনা লেখিকা এখানে রাখেননি। এটা মেডিকেল থ্রিলারের জন্য এই ধরনের বা সায়েন্স সাই-ফাই থ্রিলার বলুন, মানে এ যার সঙ্গে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের যোগাযোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব জরুরি। কাজে সেটাও এখানে খুব ভালোভাবে ডিপিক্ট করা রয়েছে। তো অল ইন অল যদি বলি, এই সিরিজের ১ম বই হিসেবে 'মায়াজাতক' একটি অত্যন্ত ভালো উপন্যাস। এই উপন্যাসে থ্রিলার প্রেমী পাঠকদের মনোরঞ্জনের যেমন সব রকম উপাদান রয়েছে, তাছাড়াও কিন্তু কেউ যদি একটু মানবিক উপন্যাস পড়তে ভালোবাসেন, কেউ যদি নারীকেন্দ্রিক উপন্যাস পড়তে ভালোবাসেন, তাদেরও কিন্তু এই উপন্যাসটা ভালো লাগবে। আ কাজেই আপনারা অবশ্যই এই বইটি এরপর যদি আমি বইটার ২য় অভিযানে চলে আসি, সেটা হচ্ছে 'মিথ্যে হলেও সত্যি'। এবার এখানে কিন্তু অমৃতা কন্যার একটা এক্সপেরিমেন্ট করেছেন, বা অজান্তেই হয়তো করেছেন, কিন্তু এটা আমার পার্সোনালি একটা এক্সপেরিমেন্ট বলেই মনে হয়েছে। সেটা হচ্ছে যে এখানে তিনি কিন্তু একটা আম মানে খুব একটা ট্রোপ বলে একটা ইংরেজিতে কথা আছে। আমি যখন ইংরেজিতে রিভিউ লিখি, এটা আমার মানে পেশার মধ্যেই পড়ে বলতে পারেন। আ আজকাল আমি যখন ইংরেজিতে রিভিউ লিখি, তখন ট্রোপ কথাটা খুব ব্যবহার করি সিনেমার স্ক্রিপ্টের ক্ষেত্রে। তো আমার এডিটর অনেক সময় বলেন যে, "তোমার এই শব্দটা খুব প্রিয়, তাই না?" ট্রোপ মানে হচ্ছে কনভেনশন, মানে আ ধরুন আমি একটা ভয়ের উপন্যাস পড়ছি। তো তার মধ্যে একটা ধরুন ভুতুড়ে বাড়ি থাকবে, একজন কোনো রহস্যময় ক্যারেক্টার থাকবে, একটু ব্লাক ম্যাজিক এর উপাদান থাকলেও থাকতে পারে। আ একটা ওই জাম্প স্কেয়ার এর সম্ভাবনা যেটাকে বলে, সেটা থাকলেও থাকতে পারে। কিন্তু এগুলো তো ট্রোপ, মানে এগুলো হচ্ছে ফ্যামিলিয়ার কনভেনশন। লেখক বলুন বা সিনেমার ক্ষেত্রে পরিচালক বলুন বা স্ক্রিপ্ট রাইটার, তার কৃতিত্ব এখানে যে তিনি সেই ফ্যামিলিয়ার কনভেনশন গুলোকে, সেই ফ্যামিলিয়ার ট্রোপস গুলোকে কিভাবে অন্যভাবে বা ইন্টারেস্টিং ভাবে পাঠকদের কাছে বা দর্শকদের কাছে প্রেজেন্ট করেন। এই বইয়ের ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে। এই বইয়ের গল্পটি বা উপন্যাসটি কিন্তু মেজাজে, ফ্লেভারে এবং চরিত্র চিত্রণে ১ম বইটি থেকে অনেকটাই আলাদা। দুটোতে দ্বৈতা রয়েছে এবং দ্বৈতা এখানেও একটি রহস্যের সমাধান করছে। এটাই যা মিল দুটো উপন্যাসের মধ্যে, সত্যি কথা বলতে। লেখনীও আলাদা, বিষয়বস্তু তো একেবারেই আলাদা, এবং আরো অনেক কিছুই আলাদা। আস্তে, আস্তে বলছি আপনাদের। মানে এর যদি আমি গল্পটা বলি, এর ব্লাবটা আমি পড়ছি না, কারণ ব্লাবটা বিশাল বড়। তো আপনাকে যদি গল্পটা বলি, তাহলে হচ্ছে যে সেটা হচ্ছে যে দ্বৈতার এক দিদি আছে, মাসতুতো দিদি। তার বিয়ে ঠিক হয়েছে এবং সে বিয়েটি হবে তার মেসোমশাইয়ের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে, বাড়িতে। যেটা বহু বছর ধরে রয়েছে, এবং সেই মেসোমশাই হচ্ছেন ওই বাড়ির বংশধর আরকি। সেখানে এক বৃদ্ধা থাকেন, এবং তিনি বেশ কিছু রহস্য লুকিয়ে রেখেছেন বাড়ির মধ্যে। সেটা ১ম এ পড়লে আপনার কাছে অ্যাপারেন্ট হয়ে যাবে। আরেকটি জমিদার বাড়ির গল্প আমরা জানতে পারি। সেই বাড়িতে একটি আ বাচ্চা মেয়ে, তখন তো খুব ছোট বয়সে বিয়ে হতো। মানে আগেকার দিনের ঘটনা সেখানে দেখানো হচ্ছে, বলতে পারেন ফ্ল্যাশব্যাক। সেখানে একটি বাচ্চা মেয়ে, একটি কিশোরী মেয়ে, সে আ সদ্য বিবাহিত হয়ে আসছে, এবং সেখানে গিয়ে সে কিছু রহস্যময় ঘটনা এবং ততোধিক রহস্যময় কিছু মানুষজনের সম্মুখীন হচ্ছে, এবং আস্তে, আস্তে তার মানসিকতায় একটা বদলও ঘটছে। কি বদল? সেটা তো পড়তে গেলে আপনাকে উপন্যাসটা পড়তে হবে। যাই হোক, সেটা একটা ঘটছে। আরেকটা ঘটনা ঘটছে দিল্লিতে। দিল্লিতে একটি মেয়ে পড়তে গেছে বাংলা থেকেই। তার নাম প্রিয়াঙ্কা, এবং তার সঙ্গেও আ কিছু রহস্যময় ঘটনা ঘটছে, এবং তার মধ্যেও কিন্তু একটা বদল আসছে। ওই জমিদার বাড়িতে গিয়ে দইতা আস্তে, আস্তে, মানে with the course of the story জানতে পারছে যে এই ঘটনাগুলো সবই সম্পর্কিত, এবং এই ঘটনাগুলো কি, এবং তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, বা এত পুরনো আ ঘটনার সঙ্গে ২ প্রজন্ম ৩ প্রজন্ম আগের একটি ঘটনার সঙ্গে এখন যে কিছু রহস্যময় ঘটনা ঘটছে, যার পর একটা খুনও ঘটছে ওই জমিদার বাড়িতে। আ কোনো স্পয়লার দিচ্ছি না, আগেই বলে রাখি। একটা খুনও ঘটছে সেই জমিদার বাড়িতে। তার সঙ্গে এই ঘটনাগুলোর কি সম্পর্ক, এবং দইতা সেই রহস্যের জাল কি করে ছিন্ন করছে, সেই রহস্য ভেদটা কি করে করছে, সেই নিয়ে আ উপন্যাসটা আবর্তিত হয়েছে। তো এই উপন্যাসটা একাধারে আ একটা কোথাও না কোথাও একটা হরর এলিমেন্ট রয়েছে, একটা অকাল্ট এলিমেন্ট রয়েছে,
কিন্তু সেটা অকাল্ট হয়েও অকাল্ট নয়। কেন নয় সেটা এগেইন আমি কোনো স্পয়লার দেব না। আ এছাড়া বইটি কিন্তু একটা চমৎকার মনস্তাত্ত্বিক থ্রিলারও বটে। এবং কেন সেটা মনস্তাত্ত্বিক থ্রিলার সেটাও আমি বলব না। আপনারা বলতেই পারেন যে আপনি তো কিছুই বলছেন না। কিন্তু বিশ্বাস করুন আমি যদি এগুলোকে এখানে এক্সপ্লেইন করি কোথাও না কোথাও স্পয়লার দেয়া হয়ে যাবে। এতটাই ঠাসবুনোট লেখা এই আ এতটাই জমজমাট উপন্যাস এই আ মিথ্যে হল এই উপন্যাসটি ভালো খারাপ বলার আগে উপন্যাসটির প্রোডাকশন কোয়ালিটি আপনাদের দেখাই। এর হলো প্রচ্ছদ। আমি বুক হলেও দেখিয়েছি, মেগা বুক হলে। আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রচ্ছদ। এখানে লেখা আছে দৈত্যার দ্বিতীয় অভিযান। এখানে টাইটেলটা। এটা আলো আঁধারির খেলা রয়েছে। একটি ব্লার্ব রয়েছে যেখানে বিস্তারিতভাবে গল্পটা ঠিক কি নিয়ে সেটা বলা হয়েছে। আর যদি ফন্ট দেখাই তাহলে এর ফন্ট এরকম। ফন্ট নিয়ে এগেইন কোনো অভিযোগ করার কিছু নেই। সাইজ টাইজ সবই ঠিক আছে। বানান ভুল চোখে পড়েনি কিন্তু মুদ্রণ প্রমাদ অল্প চোখে পড়েছে আমার। পেছন দিকে ব্যাক কভারটা এরকম দেখতে। যে জমিদার বাড়ির কথা বললাম সেই জমিদার বাড়িটায় এখানে আঁকা রয়েছে। এই বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে ৩২৫ টাকা। এর চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন সৌজন্য চক্রবর্তী। এবার এই বইটির ভালো খারাপ দিকগুলো যদি আলোচনা করি তাহলে আমার একটি জিনিসই আছে যেটা অতটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে রহস্যের যে মেঘনাদ মানে যে সবকিছু করছে হোতা বা যাই হোক না কেন সেটাতে একটা ডাবল টুইস্ট আছে, একটা অতীতে একটা বর্তমান। এবার অতীতের টুইস্টটা বোঝা না গেলেও বর্তমানে যে টুইস্টটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি উপন্যাসের মাঝপথে পাঠক আন্দাজ করে নিতে পারবেন। যারা প্রচুর থ্রিলার পড়েছেন তারা আন্দাজ করে নিতে পারবেন। তবুও মানে একটা থ্রিলারে কিন্তু ৩ টে ভাগ থাকে। হু ডান ইট, হোয়াই ডান ইট, হাউ ডান ইট। মানে কে করেছে, কেন করেছে এবং কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে। তো এই হু ডান ইট এর পার্টটা একটু সহজবোধ্য হলেও বাকি দুটো পার্ট কিন্তু একেবারেই সহজবোধ্য নয়। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। কারণ তার মধ্যে এতটা জটিল মনস্তত্ত্ব লুকিয়ে আছে যে বেশিরভাগ পাঠকই সেটা ধরতে পারবেন বলে মনে হয় না। কিন্তু সেই পার্সেন্টেজটা মানে পাঠকে ধরতে পারার পার্সেন্টেজটা হয়তো রহস্যের মেঘনাদকে আবিষ্কার করার ক্ষেত্রে একটু হাই চান্স মানে আছে আমার এটা মনে হয়েছে। যদিও এরা কখনোই বলে না যে এটা একটা হুডানির ঘরানার গোয়েন্দা গল্প, কনভেনশনাল গোয়েন্দা গল্প। সেরকম তো নয়। কাজেই পাঠক খুব একটা সেটা মাইন্ড করবেন না। ওই যে বললাম পরিবেশনের একটা গুণ থাকে। সেই পরিবেশনের গুণেই পাঠক হয়তো সেটা মাইন্ড করবে না। তো এটাই আমার একটু মানে অতটা ভালো মনে হয়নি আরকি। কিন্তু এর যে ভালো পয়েন্টস গুলো আছে সেটা কিন্তু মায়াজাতককেও ছাপিয়ে গেছে। কেন? বলছি। এই বইয়ের যে সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে এই বইয়েও এই বইয়ে কিন্তু একেবারেই ডিফারেন্ট টাইমলাইন মানে টাইমলাইন বলতে একেবারেই ডিফারেন্ট টাইমলাইনস এ কয়েকটা ঘটনা ঘটছে। কিন্তু সেগুলোকে মেইনটেইন করা এবং এক টাইমলাইন থেকে আরেক টাইমলাইনে যাওয়ার যে প্রসেসটা আ সেটা করা বারবারই আমি অনেক বই রিভিউতে বলছি একদমই সোজা নয়। এবং সেটা করতে গিয়ে অনেক লেখক কিন্তু আ বড়, বড় লেখকদের দেখেছি তারা সেটাকে সামলাতে পারেন না। কিন্তু এখানে অমৃতা কুমার সেটাকে চমৎকারভাবে সামলেছেন। টাইমলাইনের শিফটস গুলো আপনি একেবারেই মাইন্ড করেন না বরং আপনার মনে হয় যে এ যেন ৩ টে আলাদা, আলাদা ঘটনা ৩ টে বই একসঙ্গে হয়ে গেছে একটা উপন্যাসে। এরকম মনে হবে আপনার। ৩ টে উপন্যাস একটা উপন্যাসে পড়ছেন আপনি এরকম মনে হবে। এবং ৩ টে ঘটনাই তো ভীষণ ইন্টারেস্টিং কাজেই পাঠককে বেঁধে রাখবেই আরকি ঘটনাবলী। এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট এই বইয়ের বা হয়তো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এছাড়া হচ্ছে যে আ লেখনীতেও টাইমলাইনের সঙ্গে, সঙ্গে কিন্তু লেখনীতেও পরিবর্তন করছে। মানে দইটা যখন আসছে এই প্রেজেন্টে ক্রাইম সলভ করতে তার আগে একটা আ প্রসপেক্টিভ পাত্র দেখার ব্যাপার আছে। সেখানে একটা হিউমার একটা ডার্ক হিউমার রয়েছে। তারপরে যখন সে আসছে এবং তার দিদির সঙ্গে তার কথোপকথন, কাজিনসদের মধ্যে যেমন বোনদের মধ্যে কথোপকথন হয়। তারপরে দুটি ছেলের সঙ্গে তাদের বন্ধুত্ব হচ্ছে মানে হবু জামাইবাবুর সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক তার গড়ে উঠছে। সেখানে সে যেন পাশের বাড়ির মেয়েটি এবং সেখানে লেখনীটা অনেক ক্যাজুয়াল ভীষণ সুন্দর একটা আ কন্টেম্পোরারি লেখনী। কিন্তু অতীতের ঘটনাগুলো যখন আসছে এখানে, সেই ঘটনাগুলো কিন্তু লেখনীটা একটু পুরোনো ধাঁচের
এবং এটা আমার খুব ভালো লেগেছে যে লেখিকা এটা জানি না জেনে বুঝে করেছেন কিনা, বা ঘটনার মানে ঘটনার যে সময়কাল সেটা তাকে এভাবে লিখতে বাধ্য করেছে কিনা, যাই হয়ে থাকুক না কেন, মানে এই যে লেখনী শিফটটা এটা আমার কাছে খুব উপভোগ্য বলে মনে হয়েছে, খুব ভালো বলে মনে হয়েছে। এবং লেখনীর মধ্যে একটা ম্যাচিউরিটিও কিন্তু আমি লক্ষ্য করেছি এই প্রথম উপন্যাস থেকে দ্বিতীয় উপন্যাসের মধ্যে। যে ম্যাচুরিটিটা বাঞ্ছনীয়, কারণ যত আপনি লিখবেন তত ইমপ্রুভই করবেন। এটা তো অনেকটা প্র্যাকটিস, অঙ্ক প্র্যাকটিস করার মতন কিন্তু লেখালেখি করাটা, যেহেতু আমি কিঞ্চিত কন্টেন্ট লিখে থাকি, না আমি গল্প উপন্যাস না লিখলেও কন্টেন্ট যেহেতু লিখি, আহ, এটা আমি হলফ করে বলতে পারি যে এটা কিন্তু অনেকটা সেই অঙ্ক প্র্যাকটিস করে, যত প্র্যাকটিস করবে যত লিখবে তত ভালো হবে। এটা হয়। তো সেটা এখানে এক্ষেত্রে ঘটেছে। অনেকের ক্ষেত্রে সেটা, আমার অনেকের ক্ষেত্রে ঘটে না। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ১ম উপন্যাসের থেকে ২য় উপন্যাস দুর্বলতর, তার থেকে আরো দুর্বল হচ্ছে ৩য় উপন্যাসটি। এক্ষেত্রে কিন্তু হয়নি সেটা। এখানে কিন্তু একই সিরিজের 2nd উপন্যাসটা কোথাও না কোথাও হয়তো বেশি ভালো হয়ে গেছে। তো সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং লেখিকার ক্ষেত্রে। আর পাঠকদের জন্য একটা ভালো সংবাদ। তার মানে ৩য় উপন্যাসটা আরো রহস্যঘন হবে। বা আরো সেখানে লেখনীটা মজবুত দেখা যাবে আরকি। এছাড়া এখানে আ মানুষের মনোবৃত্তি, মানুষের মানসিকতা, আ মানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সমীকরণ, এগুলো নিয়ে কিন্তু লেখিকা ডিল করেছেন একটি থ্রিলারের আড়ালে। এবং সেটা যেভাবে তিনি ডিল করেছেন, যেভাবে তিনি মানে কারণ যে আমি সম্পর্কের সমীকরণ বদলানো বললাম, এগুলো কিন্তু খুব ডার্ক এখানে। মানে খুব ডার্ক ওয়েতে দেখানো হয়েছে। কিন্তু বীভৎসতাটা কিন্তু খুব বেশি নেই এখানে। এখানে টেনশনটাকে কিন্তু লেখনীর মাধ্যমেই বোঝানো হয়েছে। বীভৎসতার মাধ্যমে খুব একটা কিন্তু বোঝানো হয়নি। মানে আপনার গা শিরশির করে উঠবে, গা ছমছম করবে। কিন্তু আপনার কোথাও না কোথাও ওই একটা ঘেন্নার ভাব সেটা কিন্তু হবে না পড়ার সময়। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট এই উপন্যাসের ক্ষেত্রে। এবং এবং মানুষের যে প্রবৃত্তিগুলোর কথা বললাম, এবং এবার তাতে আসবো। প্রবৃত্তিগুলোর মধ্যে যে ডার্ক ব্যাপারটা আছে সেটাও কিন্তু লেখিকা খুব ভালোভাবে তুলে ধরেছেন। এছাড়া এখানে কিছু সাইকোলজিক্যাল কনসেপ্টস রয়েছে। আ সেগুলোর নাম আমি বলব না, হয়তো স্পয়লার দেয়া হয়ে যাবে। তো একটা বলতে পারি, কারণ সেটা গল্পের মাঝামাঝি খুব স্পষ্টভাবেই বোঝা যায়। সেটা হচ্ছে গ্যাসলাইটিং। গ্যাসলাইটিং এর ব্যাপারটা এখানে যেভাবে এসছে, আম আমি অন্তত সাম্প্রতিককালে কোনো বাংলা উপন্যাস খুঁজে পাচ্ছি না যেখানে এটাকে এভাবে দেখানো হয়েছে। কাউকে গ্যাসলাইটিং করাটাকে। গ্যাসলাইটিং মানে হচ্ছে কাউকে আ এ এমন কিছু বুঝিয়ে দেয়া, ব্রেইন ওয়াশিং এক ধরনের বলতে পারেন। তো সেই জিনিসটা এমনভাবে এসছে উপন্যাসে, এবং তার অভিঘাতটা এতটা বড় উপন্যাসে, আম যেটা আমার চমৎকার লেগেছে। মনে হচ্ছিল যে আমি সেই আ ১৯৫০-৬০ এর দশকে কিছু আ ভয়ের গল্প লেখা হতো। সেখানে এই ধরনের কিছু জিনিস থাকতো, সেরকম আমার মনে হয়েছে। এছাড়া জমিদার বাড়ির বর্ণনা, গ্রাম অঞ্চলের বর্ণনা, আ এগুলো তো খুবই ভালো রয়েছে। এগুলো নিয়ে তো বলতেই হবে। একটা জিনিস বলতে চাইবো, সাধারণত থ্রিলার উপন্যাসে গ্রাম, জমিদার বাড়ির বর্ণনা এগুলো খুব দায়সারাভাবে দেয়া থাকে বা খুব কেজো ভাবে দেয়া থাকে। এখানে কিন্তু সেটা হয়নি। এখানে জমিদার বাড়ি, দুটো জমিদার বাড়ির বর্ণনা রয়েছে। দুটোই কিন্তু একটা ক্যারেক্টার হয়ে উঠেছে বইয়ের। এবং ভীষণ ভিজুয়াল বর্ণনা, জানেন? মানে আপনি চোখের সামনে একটা জমিদার বাড়ি দেখতে পাবেন। আপনি যদি কোনো জমিদার বাড়িতে কোনদিন নাও গিয়ে থাকেন, আমিও গিয়েছি থেকেছি, সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি কেউ নাও গিয়ে থাকে বা না দেখে থাকে, আপাদমস্তক খুব মডার্ন শহুরে মানুষ যদি সে হয়, তাও কিন্তু সে কল্পনা করে নিতে পারবে। এতটাই ভিজুয়াল বর্ণনা এই উপন্যাসে রয়েছে। এটাও কিন্তু আমি বলব মায়াজাতকের থেকে একটা ইমপ্রুভমেন্ট। কারণ মায়াজাতকে কিন্তু আশেপাশে শহরের বর্ণনা খুব দরকার ছিল না, এবং সেটা নেইও। কিন্তু এখানে কিন্তু এটা একটা আলাদা মাত্রা, আলাদা মেজাজ, আলাদা আমেজ যোগ করেছে উপন্যাসে। এবং দয়িতা সান্যালের চরিত্রটা যদি বলতে চাই, চরিত্রটার এখানে কিন্তু একটা উত্তরণ ঘটেছে। আ তাকে এখানে একটু হলেও ইমোশনালি ভালনারেবল দেখানো হয়েছে। যে একেবারেই পারফেক্ট সেটা দেখানো হয়নি। সেটা আমার ভালো লেগেছে। এবং তার ভালনারেবল সাইডটাকেও খুব আ স্বাভাবিকভাবেই দেখানো হয়েছে। কোনো অস্বাভাবিক বা কিছু দেখানো হয়নি। এছাড়াও তার মধ্যে যে একটি স্নেহ মই বোন বা একটু আহ্লাদি বোন রয়েছে। আ তার মধ্যে একজন কিউরিয়াস শালিকা হয় না? যে জামাইবাবু কেমন কি সেটা,
তার মতো করে এসছে এখানে, এবং তার পুলিশি মেজাজ, তার যে ব্যক্তিত্বটা মায়াজাতকে দেখানো হয়েছিল সেটাও রয়েছে ফুল ফর্মে। এছাড়া যেটা বললাম যে অনুসন্ধিৎসু মন, সেটাও রয়েছে। সে যেটাকে ঠিক ভাবে, তার জন্য সে হয়তো মানে কারোর সঙ্গে, যে কোনো মানুষের সঙ্গে সে তর্ক করতে প্রস্তুত, বা সেটাকে জাস্টিফাই করার জন্য সে প্রস্তুত। অথচ সেটাকে সে খুব অনেস্টির সঙ্গে, খুব যথেষ্ট সম্মানের সঙ্গেই কিন্তু সেটা সে করে। হ্যাঁ? মানে খুব রুডলি সেটা করে না কিন্তু। আ এটা কিন্তু দেখানো হয়েছে এই উপন্যাসে। কিছু এই উপন্যাসেও আগের উপন্যাসের মতো বেশ কিছু চিত্তাকর্ষক ইন্টারেস্টিং ক্যারেক্টার্স রয়েছে, চরিত্র রয়েছে। সেই চরিত্রগুলো আ কেউ মানসিক রোগগ্রস্ত, কেউ অনেক রহস্য লুকিয়ে রয়েছে, কারোর মানসিকতায় পরিবর্তন আসছে, কেউ ব্রেন ওয়াশড হয়ে যাচ্ছে। নানা রকম চিত্তাকর্ষক চরিত্রের সমাবেশ রয়েছে। কাজেই আপনারা যদি অনেক রকম চিত্রণ পড়তে পছন্দ করেন, বা নানা রকম ডায়নামিক চরিত্র রয়েছে আর তার মধ্যে রহস্য কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে, মানে আগাথা ক্রিস্টি যার জন্য বিখ্যাত ছিলেন আরকি। আ সেই ধরনের, মানে সেই ধাঁচের একটি আ রহস্য উপন্যাস পড়তে চান, আবার গা শিরশির করে উঠবে সেটাও আপনি চান, তাহলে আপনি মিথ্যে হলেও সত্যি পড়তে পারেন। আবার আপনি যদি একটা টানটান অ্যাকশনে ভরপুর আ মেডিকেল থ্রিলার, যার মধ্যে অনেক মেডিকেল ফান্ডা রয়েছে, এবং একটা সিরিয়াল কিলিং এর একটা ব্যাপারও রয়েছে। আ আর মানে আ নানা রকম যে র‍্যাকেট, কার্টেল চলে সেগুলোর ব্যাপারে একটা ইনভেস্টিগেটিভ লেখা পড়তে চান, তাহলে মায়াজাতকটা পড়তে পারেন। আমি তো বলব দুটোই পড়ুন, দুটোই সংগ্রহ করুন। যদি না কিনে থাকেন একটাও, দুটোই কিন্তু অবশ্য পাঠ্য বই, এবং আমার মনে হয় যে এর ৩য় বইটাও হয়তো খুব শিগগিরই বেরিয়ে যাবে, এবং সেটাও আমি পড়ার জন্য মুখিয়ে থাকবো। এই ছিল একটা কম্পারেটিভ অ্যানালিসিস কাম রিভিউ অমৃতা কুমার নন্দীর লেখা ২ টি বই নিয়ে। আশা করি আপনাদের রিভিউটা ভালো লেগেছে। ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরো বেশি, বেশি করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তাহলে আমি আরো উৎসাহ পাবো এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর আপনাদের যদি আ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করার সঙ্গে, সঙ্গে। তাতে কি হবে? কিছুই না। একটা নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে, সিম্পল। আম আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।